আমার মনে হয় ঈশ্বরের কাছ থেকে পাওয়া মানুষের জীবনের শ্রেষ্ঠ উপহার হলো একটা শিশু, একটা সুস্থ শিশু। আর বাবা মা তার জীবনের শ্রেষ্ঠ বা সবটুকু দিয়ে সেই শিশুটিকে যত্ন আত্তি করে লালন পালন করে, বড় করে তোলে। সব বাবা মায়ের কাছেই তার সন্তান তার কাছে শ্রেষ্ঠ। তাই বাবা মা তাদের সাধ্যের বাইরে গিয়ে তাদের লালন পালন করার জন্য সবটুকু দিয়ে দেয়। তাই তাদের লালন পালন করতে গিয়ে আমাদের অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো ছোট থেকেই আমি মনে করি তাদের প্রথম থেকে তাদের স্বাধীনতা বা কিছু দায়িত্ববোধ তাদের দেওয়া উচিত। আর শিশুরা যেখানেই যাক না কেন সেখানেই তারা আনন্দকে খুঁজে পায়। আর শিশুরা মানে যেখানে ভালোবাসা পায় ঠিক সেখানে দেখবেন চলে যাবে। আর শিশুরা হলো ভবিষ্যতের সবথেকে মূল্যবান উপাদান। আর তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য। শিশুরা হলো ঈশ্বরের বানানো সবথেকে সুন্দর জিনিস। তারা প্রতিটা সময় প্রতিটা জায়গায় আনন্দ রাখে আর মুখরিত করে রাখে সেই জায়গাটা। শিশুদের ভালোবাসা দেওয়া খুব দরকার, বিশেষ করে যখন তারা খুব জেদি বায়না বা কোনো কিছু করতে চায়। তাই জন্য তাদের স্বাধীনতা একটু দেওয়া উচিত, একটু দুষ্টুমি করুক, একটু খেলাধুলা করুক, একটু ছড়াছড়ি করুক, মাখামাখি করুক। তো তাদের স্বাধীনতা না দিলে, দায়িত্ববোধ না দিলে সেটা আর পরবর্তীকালে আসে না, কনফিডেন্সের অভাব হয়ে যায়। একটা বাচ্চা বড় হতে গেলে প্রথমেই ভালোবাসার সঙ্গে সঙ্গে তার সব থেকে বেশি যেদিকে লক্ষ্য রাখতে হয় সেটা হলো খাওয়া দাওয়া। কারণ খাওয়া দাওয়া বা পুষ্টি ঠিকঠাক না হলে একটা শিশুর সুস্থ জীবন গড়ে ওঠে না। আর আমি আমার বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে সব সময় আমি লক্ষ্য রাখি যে কোনটায় ওর ভালো হবে আর কোনটায় ওর খারাপ হবে। বাইরের খাবার তো আমি একদমই মানে দেই না ওকে। আর আমি চেষ্টা করি সব সময় ঘরে বানানো খাবার খাওয়াতে। আর হ্যাঁ, বাইরে গেলে কখনো কখনো ইনস্ট্যান্ট খাবার ট্রেনে বা কোথাও ঘুরতে গেলে তখন নিয়ে যেতে হয়, সেটা বাধ্য হয়ে। কিন্তু যতক্ষণ পারি আমি তাকে এই বাইরের খাবারগুলো তাকে অ্যাভয়েড করে চলি। আর আজকে আমি বিভিন্ন রকম চাল ডাল রাজমা দিয়ে মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি। এটা আমি 1 মাসের মতো মানে হয় সেরকম পরিমাণ করে আমি বানাই। এটা আমি সকালে ঘুম থেকে উঠলেও খাওয়াই, আবার বিকালে ঘুম থেকে উঠলেও খাওয়াই, ঠিক নেই। কারণ প্রত্যেক দিন একই রকম একইভাবে একই খাবার দিলে শিশুরা একেবারেই খেতে চায় না। তো আমি আমার কাছে যত রকম ডাল ছিল, চাল ছিল, আর তার সঙ্গে আমি অবশ্যই ব্ল্যাক রাইসটা দিয়েছি বা ব্রাউন রাইস, যেটা লোকের কাছে যেমন থাকবে তো সেরকম দিলে ভালো হয়। আর নাহলে এখন যে কোনো শপিং মলেই কিনতে পাওয়া যায় বা যে কোনো মুদিখানার দোকানে বলে রাখলে ওরা এনে দেয়। তো আমি গোবিন্দভোগের চাল দিলে ভালো গন্ধ হয় বলে আমি ওই চালটাও দিয়েছি। আর এমনি সেদ্ধ চালটাও দিয়েছি। আর ব্ল্যাক রাইস আর ব্রাউন রাইসটাও দিয়েছি। আর আমার ঘরে যত রকমের ডাল ছিল সেটাও আমি দিয়েছি। আর এই রাজমাটা খাওয়া একটা বাচ্চার পক্ষে ভীষণ ভালো। তবে রাজমাটা আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর চাল ডালগুলো যেহেতু পাউডার থাকে, তো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকবার করে। আর প্রথমে একটু ট্যাপের জল দিয়ে ধুয়ে লাস্টে 2বার আমি ভালো জল দিয়ে, যে মানে ফিল্টার করা জল দিয়ে আমি ধুয়েছি। তার কারণ বাচ্চার খাবার, সেহেতু কোনো রকম অপরিচ্ছন্নতা রাখিনি। তার কারণ ওদের স্বাস্থ্যের দিকে তো আমাদের প্রথম খেয়াল রাখতেই হবে। আর এই দেখো রাজমাটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে মানে চাল ডালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি একটা সাদা কাপড়ের ওপর মেলে দেবো বাইরে রোদ্দুরে গিয়ে। তো আর এর সঙ্গে আমি দিয়েছি সবুজ মুগ স্প্রাউট আলা, মানে যেটা আমি আগের দিন 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আর 1 রাত ভিজানোর পরে সেটা আবার বাইরে আবার 10 ঘন্টা মতো রেখেছিলাম। তো সুন্দর করে স্প্রাউটগুলো বেরিয়ে গেছিলো। তো সেটাও এর মধ্যে দিয়েছি, কারণ এটা বড় এবং ছোট সবার ক্ষেত্রেই ভীষণ পুষ্টিকর খাবার। আর আমি বাইরে একটা পেপার মেলে, এখানটা অবশ্যই ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে পেপার মেলে তার উপরেই এই কাপড়টা দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু প্রচণ্ড
পরিমাণে পিঁপড়ের উৎপাত, একেবারেই বাইরে কিছু মেলা যায় না। তো আমি লক্ষণ রেখা দিয়ে চারপাশে দাগিয়ে দিলাম যাতে পোকামাকড় আর পিঁপড়ে না উঠতে পারে। আর ওপরে একটা মশারি দিয়ে, পাতলা মশারি দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখো আমার প্রেশারও সিটি পড়ে গেছে। আমি রাজমাগুলো বসিয়ে গেছিলাম, তো 4-5টা সিটি দিয়েছি, তার কারণ ভেতরটা না ভালো করে না গললে, ভালো করে না সিদ্ধ হলে তো পরে এটা খাওয়া যাবে না, মানে ভালো কাঁচা কাঁচা থাকবে, তো আর ভালো গুঁড়োও হবে না। তো আমি ভালো করে একেবারে নরম করে সিটি দিয়ে নিয়েছি। আর এটাকেও আমি পাতলা করে থালায় করে বাইরে গিয়ে মেলে দেব। তবে রাজমাটা 2 দিন লাগে শুকাতে। আর যখন বেশি রোদ উঠবে তখন এই খাবারটা করা ভালো, তার কারণ মেঘলা মেঘলা হলে ভালো করে না শুকালে, ভেতরে জল না শুকালে তাহলে খাবারটার ভেতরে ফাঙ্গাস জমতে পারে। সেই জন্য যখন ভালো রোদ উঠবে তো সেই সময় দেওয়া উচিত। আর না হলে অবশ্যই যখন কড়াইতে যখন ভাজবে খাবারটাকে তখন হালকা করে না ভেজে একটু ডিপ করে ভাজলেই জলটা শুকিয়ে যাবে। আর জলটা শুকালে অনেক দিন থাকে খাবারটা। আর অবশ্যই এয়ারটাইট কৌটায় রাখতে হবে। আর দেখো আমি মাঝে মাঝে এসে কিন্তু ওইটাকে নেড়ে দিয়ে যাচ্ছে যাতে ভালো করে শুকিয়ে যায়। আর মশারিটা তো দিয়ে দিয়েছে আগে থেকেই বললাম। আর দেখো 2 দিন পরে রাজমাগুলোর মানে কি সুন্দর শুকিয়ে গেছে, একদম কড়কড়া হয়ে গেছে। আর আমি রাত্রেবেলা কিন্তু এই খাবারটা করছি। তো মিক্সিতে সবটা দিয়ে দিলাম, সবটা দিয়ে একেবারে আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, একদম ফাইন পেস্ট। তো বাচ্চা যদি বড় হয়, কেউ যদি মনে করে আমি একটু দানা দানা রাখবো, সেটা তার ব্যাপার। তো আমি দানা দানাই খাবারটা রাখি না, তার কারণ যেহেতু ও আমার বাচ্চা মানে এই খাবারটা দানা দানা খেতে একদম পছন্দ করে না। ও ভাত এমনিই খেয়ে নেয়, কিন্তু এই খাবারটা ও দানা দানা হলে ফেলে দেয়। তো আমি একেবারে ম্যাশ করে নিলাম। আর এই রাজমার খোসাটা একটু মানে মোটা হয়, তো একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি। আর রাজমা খাওয়া বড় বাচ্চা সবার পক্ষে ভীষণই ভালো। আর এই দেখো আমার চাল ডালটাও পুরো শুকিয়ে গেছে, তো এটাকেও আমি হালকা আঁচে ভেজে নেব। যেহেতু আমার ভালোভাবেই শুকিয়ে গেছে সেই কারণে আমি একদম হালকা আঁচে ভেজে নেব। আর ভেজে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ওটাকে আবার মিক্সির গ্রাইন্ডারে দেব। তো কেউ কেউ এর সঙ্গে বাদামও মেশাতে পারো। তো আমি বাদামটাকে আলাদা করেই মিক্সির গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে তারপরে রেখে দিই কৌটা ভরে। সেটার রেসিপিও আমি একদিন দেখাবো। তো অনেকে এর সঙ্গে বাদামও দেয়, তো আমি বাদাম এটার সঙ্গে দিই না, বাদাম আলাদা করে রেখে ওকে রুটির সঙ্গে বা ওটসের সঙ্গে খাওয়াই। এটার সঙ্গেও মায়ের সাথে দিয়ে দিই, সেই জন্য বাদামটাকে আমি আলাদাই রাখি। আর দেখো চালের গুঁড়ো আমি করে নিলাম। তো আমার এই খাবারটা ওর 1 মাস চলে যাবে। আর আমি খাবারটা একটা কন্টেনারে রাখি না, আমি 1 সপ্তাহ যাবে এরকম করে একটা কন্টেনারে রাখি, যাতে ওই হাওয়াটা না ঢুকে খাবারটা নষ্ট করতে না পারে। যেহেতু আমরা প্রিজারভেটিভ দেই না, ঘরেই বানাই, আর সেই কারণে আমরা মানে আমি কাঁচের জারে বা যে কোনো এয়ারটাইট বয়েমে আমি অল্প অল্প করে আলাদা আলাদা করে রাখি। আর দেখো আমি রাজমা আর সবটাকে একসঙ্গে আমি মিশিয়ে একেবারে কাচের কৌটায় বা আমি যেটায় হাওয়া ঢোকে না সেরকম 3-4টে কৌটায় আলাদা আলাদা করে আমি রেখে দেবো। আজ আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি শুভ্রা, থাকি চিত্তরঞ্জনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আর ভালোবেসে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পরিবারটাকে একটু বড় করে দিও। আর ও হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কেমন? আমার মেয়ের এখন 2 বছর বয়স। তো এই ছবি মানে এই যে ভিডিওটা, এটা ওর যখন 1 বছর 2 মাস বয়স হয়েছিল তো তখন এই ভিডিওটা করা। তো আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো সেটা এখন মানে দিন যাচ্ছে মেয়েটা আরও দুষ্টু হয়ে উঠছে। তো ও দেখো ক্যামেরা থেকে তাকিয়ে তাকিয়ে একা একাই তেল মাখছে, আমাকে মাখাতে দিচ্ছে না। আর এটা ছিল পুরো শীতকাল। তো শীতকালে আমাদের বারান্দাটাতে প্রচুর পরিমাণে রোদ আসতো, সেই কারণে একটা বারান্দায় খাট পেতে নিয়েছিলাম। আর ওখানেই ওকে সারাদিন ওখানেই প্রায় মানে দিনের বেশিরভাগটা ওখানেই থাকতো। আর জাস্ট ঘুমানোর সময় ঘরে আসতো, তার কারণ এখানটাতে ভীষণ ঠান্ডা পড়ে। তো স্নান করার আগে আমি বাইরেই স্নান করাতাম, ভেতরটা একটু ছায়া ছায়া ছিল, তো সামনের দিকটায় কটারের পুরো খোলামেলা ছিল আর রোদও ছিল ভীষণ। তো এখানে এসে আমি ওকে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করাতাম। তো সেই ভিডিওটা কালকে এডিটিং করতে করতে দেখলাম, তো আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপর ভেবেছি মেয়ের একদম ছোটোবেলার কিছু ভিডিও আমি ব্লগে দেব,
যদিও খুব একটা বেশি ভিডিও নেই, তার কারণ মেয়ে প্রিমেচুয়ার হয়েছিল আর ওকে আমাকে অনেক দিন পরে দিয়েছিল। আর আমি বাড়ি আসার পরেও আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, সেই কারণে খুব একটা ভিডিও নেই। তবে যেটুকু আছে ভেবেছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মেয়ের এখন স্নান করতে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর পরের ব্লগে দেখা হবে আবার। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।